এমন সময় হঠাৎ ফোনে টুংটাং শব্দের চোখ যায়। একটা মেসেজ সেখানে লেখা, খুব শীঘ্রই আসবো, হা হা হা, দ্য ডার্ক মাফিয়া কিং। মেসেজটা পড়ে কিছুটা চমকে গেলেও নিজেকে সামলে নিয়ে বিছানা থেকে উঠে জানালার পাশে গেলাম। ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। পরিবেশটা উপভোগ করতে গিয়েও করলাম না, কারণ মনে সন্দেহের বীজ বুনে গেছে। বাড়ির সামনেই একটা টঙের দোকান, কখনো ওই দোকানে চা খাওয়া হয়নি। আজ কেন যেন ইচ্ছে করছে চা খেতে, কিন্তু না, সাবধানের মার নেই। আবারও রিতার পাশে এসে শুয়ে পড়লাম আর ভাবছি কি করব, কিন্তু না, কিছুই ভেবে পেলাম না। এদিকে ড্রাগ কিংয়ের রুমে প্রবেশ করে জেনারেল লুসিফার। লুসিফার, খবর কি? বস, আপনার হুকুমেই তো আমরা ওর বাসার চারপাশে রাত দিন পাহারা দিয়ে রেখেছি। যে কোনো সময় আপনার হুকুম পেলেই ওদের খতম করে দেব। নো নো, আমি মোটেও কোনো রিস্ক নিতে চাই না। আমার সাম্রাজ্য ওই পুচকে নষ্ট করে দিয়েছে। আমার এতদিনের প্ল্যান সব শেষ করে দিয়েছে। ওকে আমি তিলে তিলে শেষ করব। তুমি দ্রুত আমাদের ঘটির কাজ শুরু করো। এখান থেকেই আমি আমার সব প্ল্যান কাজ করব, ঠিক আদালতের মতো, যেখানে আমি নিজের বিধান অনুযায়ী ওই পুচকের বিচার করব। জয় হোক, ড্রাগ কিংয়ের জয় হোক। না না, লুসিফার জয়ের আগে আমি এই জয়ের ধ্বনি শুনতে চাই না। তুমি শীঘ্রই আন্ডারওয়ার্ল্ডে যাবে যুদ্ধ পরিচালনা করতে। আমি সর্বদা প্রস্তুত বস, আমি আপনার হুকুমের গোলাম। ঠিক আছে, এখন আসতে পারো, সময় মতো ডেকে নেব। কথা শেষ করে লুসিফারের রুম থেকে বের হয়ে আসে ডেভিড আর হুইটেকার। জুনিয়র বস, ডেকে পাঠানোর কারণ? কারণ এটাই, আমাদের সমাজ যে পুচকে ছেলে নষ্ট করে ফেলেছে তাকে পাকড়াও করা, কিন্তু কিভাবে পাকড়াও করব আমি একা ভেবে পাচ্ছি না, তাই তোমাদের সাহায্য প্রয়োজন। বলুন বস, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব পরামর্শ দেওয়ার। আমার দলে মোট কয়েকজন লোক আছে সেটা গণনা করো এবং সেখান থেকে টিম বি এবং টিম সি নির্বাচন করো। তারপর? সেখান থেকে ফার্স্ট টিম সি কে আন্ডারগ্রাউন্ডে পাঠাবে এবং পুরো শহরে আতঙ্ক খুন শুরু করে দিবে এবং কেবল সবার দেহে দিকে লিখে একই জায়গায় ফেলে আসবে। বস, এতে আমাদের লাভ কি? এটা আমাদের লাভ হলো, আমরা নতুন গ্যাং যদি একবার শহরে আতঙ্ক ছড়িয়ে দিতে পারি তবে পুলিশ প্রশাসন মহল সতর্ক হয়ে যাবে এবং সব জায়গায় চেকপোস্ট বসাবে এবং ওই পুলিশকে সকল কাজে বাধা দিয়ে দাঁড়াবে। প্রফেশনাল এবং সব সন্দেহের মূল হবে দা উইটে মাফিয়া, যে কিনা সবসময় নিজের নামকে ডিকে। ওকে বস, খুব শীঘ্রই আমরা সবকিছু এগিয়ে নিয়ে যাব। কথা শেষ করে লুসিফারের রুম থেকে বের হয়ে আসে ডেভিড আর হুইটেকার। এদিকে ঘুমের মাঝে খারাপ স্বপ্ন দেখে ধরফরিয়ে উঠে পড়ি বিছানা থেকে। দ্রুত জানালার কাছে যাই, আর যা দেখি এতে মাথা গরম হয়ে যায়। দ্রুত বিছানা থেকে ঘুমন্ত রিতাকে কোলে তুলে নিয়ে নিজের মাটির নিচের ফ্ল্যাটে চলে যাই। সেখানে রিতাকে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুত নিজের M4 পিস্তল লোড করে সাইলেন্সার লাগিয়ে আবারও জানালার পাশে আসলাম। তারপর ফোনটা বের করে লুইসকে ফোন দিলাম। লুইস, আমার বাসায় মনে হচ্ছে হামলা হবে। তুমি যত দ্রুত সম্ভব আমার লোকগুলোকে পাঠিয়ে দাও, আমি বাকিটা সামলাচ্ছি। আর পারলে হেলিকপ্টারটা নিয়ে এসো বাসার ছাদে। বস, ছাদের ওপরে আমি আছি আর সাথে হেলিকপ্টারও আছে। বস, আমি আগে থেকে এসে গেছি, সিসিটিভি ক্যামেরায় সব দেখেছি। এখন দূর থেকে সকল স্নাইপারও রেডি, জাস্ট আপনার হুকুমের অপেক্ষায়। গুড। শোনো, ফার্স্ট রাউন্ডটা আমি শুরু করি, জাস্ট 5 মিনিট ওয়েট, তারপর তোমার পাওয়ার দেখিয়ে দিও। ফোনটা রেখে আবারও নিচে তাকাতেই পুরো শরীর রাগে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আর ভাবছি, তাহলে কি ওই কথাই সত্যি, মানুষ দুধ কলা দিয়ে কালসাপ পোষে? তার বাস্তব প্রমাণ আমার সামনে দাঁড়ালো। শালা তবে বিক্রি হয়ে গেছে।
জানালাটা হালকা খুলে সাইলেন্সারের নলটা বের করে ঠিক দারোয়ানের চোখ বরাবর নিশানা করে ট্রিগারে পরপর 5 বার চাপ দিলাম। একবারে সবগুলো বুলেট দারোয়ানের মাথায় এফোর ওফোর করে দিল। সাথে সাথে চারদিক থেকে গুলির বৃষ্টি হতে শুরু করে দিল। দ্রুত কানে হাত দিয়ে ঘর থেকে চুপিসারে বের হয়ে এলাম। তারপর এসেই ইলেকট্রিসিটির সকেটটা খুলে পুরো বাড়ি অন্ধকার করে দিয়ে চোখে একটা বিশেষ চশমা লাগালাম, যার কারণে সব কিছু দিনের মতো পরিষ্কার দেখতে পেলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই হেসে দিলাম। শালা আমার বাড়িতে আমার উপরই বাটপারি। কাজের লোকগুলো শত্রুগুলোকে দরজা খুলে দ্রুত ভেতরে নিয়ে এসেছে, কিন্তু ইলেকট্রিসিটি বন্ধ থাকায় কিছুই দেখা যাচ্ছে না। এই সুযোগেই আবারও পরপর 5 বার শ্যুট করলাম। নিখুঁত নিশানা সবগুলোর মাথা ফুটো করে বের হয়ে যায়। আশেপাশে আরও কিছুক্ষণ ঘুরে কিছু পেলাম না, তাই দ্রুত আবারও জানালার পাশে আসলাম। দেখলাম সব কিছু শান্ত। লুইস, কাজ কত দূর? বস ফিনিশ। ছাদের উপর দেখো সব কিছু ঠিক আছে কিনা। কিভাবে? হেলিকপ্টার কখন আসলো? বস আসলে হেলিকপ্টারটা আমি নিয়ে এসেছিলাম বৃষ্টি শুরু হওয়ার একটু আগে, হয়তো শুনতে পাননি শব্দ। ওকে, হেলিকপ্টার অন করো, আমি আসছি। দ্রুত রিতার কাছে গেলাম। তারপর আস্তে করে রিতার কপালে চুমু দিয়ে ওর কানে কানে বললাম, সরি সোনা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু কি করব আমি? কোনো রিস্ক নিতে চাই না। এতক্ষণ হেলিকপ্টারের পাখা চালু হয়ে গেছে। দ্রুত রিতাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলাম ছাদে। ছাদে উঠে হেসে দিলাম, কারণ আমার লোকগুলো সবই ছাদে, আর একটা নয়, পুরো 3টা হেলিকপ্টার। লুইস সহ বাকি সবাই আমাকে দেখে মাথাটা নিচু করে। আমি ওদের উঠতে বলে রিতাকে নিয়ে হেলিকপ্টারে উঠি, আর কিছুক্ষণ পরেই আকাশে উঠতে থাকি। গন্তব্য দুবাই, বুর্জ খলিফা। এয়ারপোর্টে এসে রিতার চোখে পানির ছিটা দিতেই ওর জ্ঞান ফিরে আসে। তারপর, তৌফিক, এই তৌফিক, আমরা কোথায়? সারপ্রাইজ মাই জানো, আমরা হানিমুনে যাচ্ছি। বেয়াদব লুচ্চা, হানিমুনে গিয়ে কি হবে? হ্যাঁ, যা হবার তা তো আগেই হয়েছে। তাতে কি, তুমি আমার কাছে সবসময় নতুনের মতনই। কি বললি বেয়াদব? নতুনের মতো? তার মানে নতুন নয় না? যা যা, নতুন কাউকে নিয়ে যা, আমি যাব না। বুঝলাম জানুটা রাগ করেছে। পাগলিটাকে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে নিজের প্রাইভেট জেটে তুলে বসলাম। এই এই, প্লেনে তোমার আর আমার ছবি কেন? কারণ প্লেনটা আমার থাকার কথা। কি? ধুর, এত অবাক হয়ে লাভ নেই। ঘুমাও, ঘুম পেয়েছে। পাইলট, স্টার্ট দ্য ইঞ্জিন। ওকে স্যার। সারা রাত আকাশের বুকে উঠে ভোর ভোর অবস্থায় নিজের আসল বাড়িতে চলে আসি। পুরো 20 একর জায়গার উপর আমার বাড়ি। বাড়ি বললে ভুল হবে, পুরোটাই সিকিউরিটি দ্বারা পূর্ণ। রিতা তখনও ঘুমিয়েছিল। রিতা, এই রিতা, ঘুম থেকে ওঠো। আর কত ঘুমাবে বলো? উফ প্লিজ, ঘুমাতে দাও, আমি খুবই ক্লান্ত। ক্লান্ত মানে? তুমি কি করলে সারা রাত যে ক্লান্ত? কি করলাম মানে? দেখছই তো ঘুমাচ্ছিলাম, এটাও একটা কাজ, বুঝলে? চলো রুমে চলো, আমিও একটু ক্লান্ত হতে চাই। তৌফিক, তুমি ভালো হবে কবে বলো তো? জানোই তো যে আমি আবার মা হতে চলেছি, তবুও তুমি এমন করো কেন? মা এখনো হওনি জানো, সেজন্যই আমি পরিশ্রম করছি, যেন খুব তাড়াতাড়ি তোমার পেটকে একটা ফুটবল আকার দিতে পারি। মাঝে মাঝে আমি ভাবি লুচ্চাটা কিভাবে আমার হাজব্যান্ড হলো। যখনই সুযোগ পাই তখনই শয়তান ধরে। এই চুপ করো, চলো ভেতরে যাই। রিতাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে চারপাশ থেকে ফুলের পাপড়ির বৃষ্টি শুরু হলো, আর আশেপাশে মেয়ে বলতে সার্ভেন্টদের সমাহার। এই এই, এটা কি বাড়ি নাকি অন্য কিছু? এত এত ফুল আর এত মেয়ে এখানে কেন? এরা সবাই তোমার সতীন। ওহ সরি, এরা সবাই এখানে কাজ করে, মানে পুরো বাড়ির একটা কোণাতেও ময়লা ভরতে দেয় না। এরাই যদি সব করে আমি কি করব? আর এই বাড়িটা কার? এই, তুমি কি আমাকে ভিখারি ভাবো? আমারই এই বাড়ি, আর তুমি কি করবে মানে? আমার সাথে রোমান্স করবে? এখন চলো যাই আমাদের ঘরে। আর অল সার্ভেন্টস, তোমরা সবাই নিজের রুমে বা যার যার কাজে লেগে পড়ো। ওকে স্যার। মুচকি হেসে ওদের বিদায় করে রিতাকে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কি হলো, এসে শুয়ে পড়লে যে? না শুয়ে কি করব বলো? রাতে তো ঘুম হয়নি, আর মূল কথা হলো একটু মাথা টিপে দাও, মাথা ব্যথা করছে। রিতা মুচকি হেসে টিপে দিতে শুরু করলো, আর আমি ঘুমিয়ে পড়লাম। সারাদিন ঘুমিয়ে রাত 8টায় রিতার ডাকাডাকিতে জেগে উঠলাম।
কি হলো রিতা, এভাবে কোমরে হাত দিয়ে বসে আছো কেন? কিছু হয়েছে? বেয়াদব, আজ সারা দিন ঘুমালি বলে আমাকে বাসা ঘুরিয়ে দেখাবে কে? এখানে এসে একদম বিরক্ত হয়ে যাচ্ছি, কোনো কাজ নাই। রিতা, এত কথা না বলে চুপচাপ থাকো। এদিকে ড্রালকিংয়ের জেনারেল লুসিফার এর আদেশে ডেভিড হুইটেকার পুরো শহরে খুন গুম করতে শুরু করে দিয়েছে। সারা দেশে এখন আতঙ্কের নাম ডিকে। কে এই ডিকে? হাজারো সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তবে কি নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যই এত কিছু? হাজারো প্রশ্নের দানা বাঁধে সাধারণ মানুষ সহ প্রশাসনের কাছে। তবে কি ডেঞ্জার কিং এখন খারাপ হয়ে গেছে? এদিকে নিউজগুলো দেখে মাথায় হাত চলে গেছে। আমার মনের প্রশ্নের দানাগুলো খুলতে লাগলো। ড্রাং কিং আমাকে সমাজের চোখে খারাপ বানিয়ে নিজের ফায়দা হাসিল করার একটা মাধ্যম। নিজের ফোনটা বের করে লুইসকে জানিয়ে দিলাম দেশে আসছি আমি, রাতেই চলে আসি দেশে। হ্যালো বস, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না লুইস, হয়নি, তবে এখন হবে। চলো যাওয়া যাক। কোথায় যাব বস? আমি কিছুটা বিরক্ত নিয়ে লুইসের দিকে তাকিয়ে সামান্য হেসে ফেলি। তারপর, লুইস, হঠাৎ এত লম্বা হলে কি করে? আর চুলগুলো কেমন বড় বড় লাগছে। কই কই না তো বস, চলুন চলুন যাওয়া যাক। হ্যাঁ তা তো যাবই, তো চলো। লুইস গাড়ি চালাতে লাগলো আর আমি ঘুমিয়ে গেলাম। যখন চোখ খুললাম নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পেলাম। আর আরও অবাক হলাম সামনে লুইস দাঁড়িয়ে। লুইস, আমাকে কেন তুমি বেঁধে রেখেছ? দ্রুত খুলে দাও বাঁধন। হে বয়েস, সামনে চলে আসো। লুইসের ডাকে অন্ধকার থেকে প্রায় 20 জনের মতো লোক বের হয়ে এলো। সবাই দেখতে বিদেশি, পরনে কালো কোট। কে এরা লুইস? এরা তো আমার লোক নয়। আরে তোর লোক হবে কেন এগুলো? আর তুই লুইস কাকে বলছিস? আমি হলাম দ্য ডার্কনেট ডেভিল ডার্ক কিং এর লোক। প্লিজ আমাকে ছেড়ে দাও। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য তুলে এনেছি বলতো? তোকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিব, যেমনটা তুই আমাদের লোকদের সাথে করেছিস। কিরে শালা, পাগল হলি নাকি নিজের মৃত্যুকে সামনে দেখে? বল বল, পাগল হলি নাকি? তুই কি ভেবেছিস দ্য হোয়াইট কিল এতই বোকা? বলতো, নাকি তোরাই শুধু রাবারের ব্লাডার মুখে দিয়ে ফেস পরিবর্তন করতে পারিস? হ্যাঁ, আমার মুখে হাত দিয়ে একটা বার টান দে, তবেই বুঝবি। ডেভিড আমার ছদ্মবেশে থাকা আমার সাধারণ ক্রুয়ের মুখ থেকে রাবারের ব্লাডার খুলতেই লুইস রূপে থাকা ডেভিড ভয়ে পুরো 10 পা পিছিয়ে যায়। ঠিক সেই সময়ই চারদিক থেকে গুলির বৃষ্টি হতে থাকে আর আমার ক্রু দ্রুত হামাগুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ডেভিড মাথা তুলে দেখে ওর সামনে পুরো একটা গ্যাং দাঁড়িয়ে, সবার পরনে সাদা কোট। ঠিক সেই সময় আমি ওদের মাঝ থেকে বের হয়ে ডেভিডের সামনে দাঁড়াই। কেমন লাগলো আমার ম্যাজিক মিস্টার লুইস ওরফে ডেভিড? তুই জানলি কি করে? আর পালালি বা কি করে গাড়ি থেকে? আরে পাগলা, এটা কোনো কথা হলো? এয়ারপোর্টেই তো আমি তোকে চিনে ফেলি। লুইসের রূপ নিলি তো ভালোভাবে নিবি তো নাকি? আমার 15 বছরের অভিজ্ঞতাকে একটু হলেও যদি ব্যর্থ করতে পারতি তবে তোকে ছেড়ে দিতাম, কিন্তু তুই পারলি না। তোর জন্য এক বালতি সমবেদনা রে। তুই ভাগলি কি করে? আবার জিজ্ঞেস করে ভাগলাম কেমনে? হ্যাঁ, আরে পাগলা, আমি তো তোর আশেপাশেই ছিলাম, মানে তুই আসারও আগেই আমি দেশে চলে এসেছিলাম আর তোকেও আসা দেখি। যাই হোক, এখন বল তোদের গ্রুপ কয়টা? আর আজকে কেন আমাকে তুলে আনতে গেলি? কে বলেছে তোদের আজকে আমি আসব? আর লুইস কোথায়? আমাকে মেরে ফেললেও বলবো না। এই তো ভুল করলি জেদ করে। তোকে আমি মারতে চাচ্ছি না রে, তোকে মেরে আমার তো লাভ নেই। আর যদি তো আমাকে মেরে ফেললেও বলবো না। এই তো ভুল করলি জেদ করে। তোকে আমি মারতে চাচ্ছি না রে, তোকে মেরে আমার তো লাভ নেই। আর যদি তোকে মেরেও ফেলি, পরে কি হলো ভেবে দেখ। তোদের আসল বস প্রাণে বেঁচে গেল আর তুই মরে পচে গলে শেষ হয়ে গেলি। তুই কি চাস বল? তুই মরে আর সবাইকে বাঁচিয়ে দিবি? মানে সকলের পাপের সাজে কি তুই একাই পেতে চাস? না না, তা তো হবে না। আমি যেটা চাই সেটা নিজে করে নেই, সেটা যেভাবেই হোক। আর যেটা আমি চাই কিন্তু পাই না, আর কাউকে সেটা পেতেও দিই না। আর তুই বলছিস
আমি কি না মরবো সবার জন্য? আরে তুই যদি আমাকে না মারিস তবে আমি সব বলে দেব কে কোথায় আছে আর না আছে। এই তো বুদ্ধি খুলেছে তোর। তবে তার আগে বল লুইস কোথায়? ওই যে ঘর দেখছিস ওইখানেও আছে। ক্রু, সাবধানে এগিয়ে যাও এবং নিয়ে এসো তোমাদের বসকে। ক্রুরা চলে গেল আর আমি সহ বাকি সবাই ডেভিডকে বেঁধে গাড়িতে গিয়ে বসলাম। একটু পর লুইসের আগমন। তবে আগের চেয়ে লুইসের উপর আমার সন্দেহটা বেশি হয়ে গিয়েছে, বিশেষ করে সেদিন রাতের পর থেকে যখন সে আমার বাসার ছাদে ছিল। লুইস, কি খবর তোমার? আলহামদুলিল্লাহ বস, ভালো। তবে সরি বস, আমি আপনাকে বাঁচাতে পারিনি এদের হাত থেকে। বাঁচাবে কিভাবে? তুমি তো আগে বন্দি ছিলে। যাই হোক, চলো যাওয়া যাক। লুইস আর ডেভিডদের নিয়ে পুরো 40 তলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি। ডেভিড, এখন সব বলে ফেল। তোর এই কিংয়ের প্ল্যান কি? সাথে শহরে এত এত নিরীহ মানুষকে হত্যা করার কারণ কি? আমাদের জেনারেল লুসিফারের নির্দেশে আমরা পুরো শহরে এই হত্যাকাণ্ড চালাই, আর এতে আমাদের একটা ফায়দা হাসিল হবে। তার মধ্যে একটি হলো তোর নামে সাধারণ মানুষ আতঙ্কে থাকবে এবং পুলিশ প্রশাসন তোকে হত্যার জন্য উঠে পড়ে লাগবে। তোদের এই লুসিফারের আর কি কোনো প্ল্যান আছে? বল দ্রুত। আমি হলাম ফার্স্ট গ্রুপ সি এর লিডার, যাকে তুই ধরতে পারলে আমাদের আরও দুটো গ্যাং আসবে। এই দুটো গ্রুপকে ধ্বংস করতে পারলে পৌঁছে যাবি লুসিফারের কাছে আর তারপরে ড্রাগ কিংয়ের কাছে। আর আমি আজ আসছি সেটা জানলি কি করে? কাকতালীয়ভাবে আমরা একটা কল রেকর্ড হ্যাক করে ফেলি, আর সেটা ছিল তোর জেনারেল ইউনিসের। আর সেই ফোনে জানতে পারি তুই দেশে আছিস। আর ইউনিসের এয়ারপোর্টে পৌঁছানোর আগে ওকে সেন্সলেস করে ওর জায়গায় আমি ইউনিস সেজে যাই, কিন্তু শেষমেশ ধরা খেয়ে গেলাম। লুইসে কিভাবে তোমায় সেন্সলেস করলো? আরে বস আর বলে না, খয়রাতি সেজে এসেছি তো খয়রাতি দিতে যাব না এমন সময়। কিন্তু বস ও হয়তো জানতো না যে আমরা ওইসব কিছু হয় না। তবুও বাচ্চা ছেলে সব মায়া হয়েছিল, তাই একটু আধটু করছিলাম। আর বাচ্চাগুলো সত্যি ভেবে নিয়ে গেল ওদের আস্তানায়। তারপর আর কি বাঁধলো, ফোন কেড়ে নিল, পিস্তলও কেড়ে নিয়ে চলে গেল। কিন্তু এরা আমার ঘড়িটা নিতে ভুলে যায়, আর সেখান থেকেই আপনাকে ইনফর্ম করি। বাকিটা তো আপনি দেখলেন। অনেক লম্বা কাহিনী। তো কাজ শেষ মিস্টার ডেভিড ওরফে ডেভিল। হ্যাপি জার্নি। চারদিক থেকে প্রায় 100 ক্রু ডেভিডের শরীরে একের পর এক ব্রাশ ফায়ার করে ঝাঁঝরা করে ফেলে। এতক্ষণের সমস্ত কথাগুলো ভাইরাল করে দাও, সাথে লাশটা ঠিক সাতমাথার চত্বরের উপর ঝুলিয়ে দিয়ে আসো। আর লুইস, কখনো মজা করবে না, এতে বিপদ হতে পারে। যেখানেই দেখবে বিপদ, সিরিয়াস মোডে থাকবে। ওকে বস। লুইসদের ওখানে রেখে আবারও হেলিকপ্টারে নিয়ে সোজা এয়ারপোর্টে আসলাম। তারপর সেখান থেকে আরও একটা হেলিকপ্টারে উঠে অচানা একটা গন্তব্যের পথে ছুটলাম। আমরা সঠিক কোথায় যাব? পাইলট, আপনি বাংলাদেশের দ্বীপগুলো ঘুরিয়ে দেখান। প্রায় 100 ফুট উপর থেকে দ্বীপগুলো দেখতে অনেক অনেক ভালো লাগছিল, কিন্তু হঠাৎ চোখের সামনে আজব এক ঘটনা দেখতে পেলাম। পাইলট দ্রুত হেলিকপ্টারকে নিচে নিয়ে যায়। পাইলট হেলিকপ্টার নিচে নিয়ে আসতেই বিশাল একটা দ্বীপ চোখের সামনে ভাসমান হয়ে গেল। পাইলটকে হেলিকপ্টারে পুরো দ্বীপের চারদিকে ঘুরতে বলে পকেট থেকে ফোনটা বের করে পুরো দ্বীপের ভিডিও করতে লাগলাম। স্যার, কিছু কি হয়েছে এই দ্বীপে? পাইলট, এই দ্বীপটার নাম কি? আর এখানে কি কোনো মানুষ আসতে পারে না বা থাকবে? স্যার, এই দ্বীপটার নাম সেন্ট বিল। এই দ্বীপে স্যার আজ পর্যন্ত কোনো মানুষ আসার সাহস করেনি, আর আসলেও সে আর ফিরে যেতে পারেনি, যে কারণে একে অনেকেই রহস্যময় দ্বীপ ও বলে। এই দ্বীপের গভীরতা কত ফুট হতে পারে? হেলিকপ্টারে তো দেখাচ্ছে 20 ফুটের বেশি বা কম হতে পারে। কি বলছো পাইলট? এত কম গভীরতায় কি নীলতিমি বা হাঙ্গর আসতে পারে? না স্যার, আসার সম্ভাবনা নেই, তবে আসতেও পারে যদি না সে সুইসাইড করতে না চায়। বুঝলাম। পাইলট, হেলিকপ্টারটা কি ল্যান্ড করতে পারবে এখানে? স্যার, রিস্ক হয়ে যাবে। আমি আর আপনি শুধু কোনোভাবেই কোনো প্রাণী আক্রমণ করলে মোকাবেলা করতে পারবো না। ওকে পাইলট, ফিরে চলো। হেলিকপ্টারে বসে আছি আর ভাবছি, যদি মানুষ না আসতে পারে বা তিমিও যদি না আসতে পারে, তবে সঠিক কি দেখলাম আমি ওটা? মানুষ যদি সঠিক না হয় তবে কি তিমিও হবে না?
নাকি দুটোই আমার ভুল ধারণা? না, আর নিতে পারছি না। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে রইলাম আর ভাবছি এখানে আসতেই হবে। তবে তার আগে আরও দুটো গ্যাংকে ধরতে হবে। হেলিকপ্টার থেকে নেমে শাহিন একাই আনমনে হেঁটে চলেছে রাস্তা দিয়ে। মনে বাসা বেঁধেছে চিন্তার ছাপ। একদিক দিয়ে রিতার, অন্য দিক দিয়ে নিজের বাবা মার স্বপ্ন পূরণ করতে। সব মিলিয়ে মাথাটা পুরো আগুন। আকাশের দিকে তাকিয়ে ভাবছি আজ নিজেকে কতই না অসহায় মনে হচ্ছে। কিছু দূর যেতেই চোখ গেল কয়েকটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। দ্রুত এগিয়ে গেলাম। এই নরপশুর দল, মেয়েটাকে ডিস্টার্ব করছিস কেন? ছেলেগুলো সহ মেয়েটাও আমার দিকে তাকালো আর মেয়েটা ছাড়া পেতেই দ্রুত আমার পেছনে লুকিয়ে পড়ল। এই কুত্তার বাচ্চা, চিনিস তুই আমাকে? চিনিস আমি কে? ডিকে গ্যাংয়ের নাম শুনেছিস? আমি গ্যাংয়ের লোক, বেশি কথা বলবি একদম ফুঁতে ফেলবো। বাহ বাহ, তাই নাকি? আচ্ছা তাহলে ভাইয়ারা, আপনার সাথে একটু কথা আছে। ওই যে দেখছেন না একটা ভাঙা বাড়ি, চলুন ওখানে গিয়েই বলি। এই সবাই চল, মনে হচ্ছে আজকে আর ফাটি টাকা হয়ে যাবে। এই মেয়ে, তুমি এখানে দাঁড়াও, আমি এদের সাথে কথা বলে আসছি। ছেলেগুলোকে নিয়ে ভেতরে গেলাম। তারপর রুমের দরজা বন্ধ করে পুরো ঘরটা অন্ধকার করে দ্রুত সাইলেন্সার নল লাগিয়ে চারদিকে ব্রাশ ফায়ার করতে লাগলাম। কিছুক্ষণ পরে কারোর সারা শব্দ না পেয়ে পকেট থেকে সানগ্লাসটা পরে নিতেই দেখতে পেলাম সবাই মাটিতে শুয়ে আছে। কারো মাথা, আবার কারোর বুক, আবার কারোর একই জায়গায় একাধিক গুলি লাগাই সেখানেই মারা গেছে। চশমাটা খুলে বের হয়ে এলাম বাড়ি থেকে। আশ্চর্য বিষয়ে মেয়েটি এখনও সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। দ্রুত মেয়েটির সামনে আসতেই মেয়েটি যেন কিছুটা নড়ে আমার দিকে তাকালো। তারপর ওই লোকগুলা কই গেল? ভেতরে আছে, ওনাদের ভালো করে বুঝিয়ে দিয়ে এলাম। এখন আপনার নাম বলুন এবং থাকেন কোথায় সেটা বলেন। আমার নাম নিথি। থাকার মতো কোনো জায়গা নেই। বাবা গ্রামের এক বুড়ার সাথে বিয়া দিতে চেয়েছিল বলে মায়ের সাহায্যে পালিয়ে আসি। তো মিস নিধি, এখন যাবেন কই? মানে থাকবেনটা কই? সেটাই ভাবছি। দুদিন হলো এসেছি, কিন্তু কোনো কাজ পাইনি। এই দুদিনে শুধু পানি খেয়েই কাটিয়ে দিয়েছি। আগে থেকেছেন কোথায়? ওই ভাঙা বাড়িতেই থাকতাম। তবে আজ ওখান থেকে কাজ খোঁজার জন্য বের হতে নেব, আর তখনই এই নরপশুগুলো আমাকে খারাপ ইঙ্গিত দিতে থাকে। বুঝলাম, এই শহরে কাজ পাবেন না আপনি। চলুন আমার সাথে, আমার বাসায় থাকবেন, খাবেন এবং আমার জন্য রান্না করে দিবেন। আপনাকে দেখে মনে হচ্ছে না তো সুবিধার মানুষ। যদি আমাকে বাসায় নিয়ে গিয়ে মেরে আমার কিডনি, চোখ খুলে বিক্রি করে দেন তখন? উফ, অন্যের ভালো করতে গেলেই সন্দেহের পাত্র হতে হয়। থাকুন আপনি, গেলাম। মেয়েটিকে রেখে হাঁটতে লাগলাম। আর চোখে পেছনে তাকাতেই হাসি পেল, তবে হাসিটা চেপে রেখে দিলাম, কারণ মেয়েটি ঠিকই মুখে না করেছিল, এখন নিজেই আমার পেছনে পেছনে আসতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে হুট করে থেমে গেলাম, সাথে সাথে নিধিও থেমে গেল। এই, আপনি কি আমাকে ফলো করছেন? কেন ফলো করছেন? আশেপাশে তাকিয়ে নিজের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, আমাকে বলছেন? তো আপনি ছাড়া আর তো কেউ নেই। এই, আপনাকে আমি ফলো করতে যাব কোন দুঃখে? ওকে ওকে, মানলাম আপনি আমাকে ফলো করেননি। বলেই অটোরিকশাতে বসলাম, একপাশে জায়গা ফাঁকা রেখে। অটোরিকশা যেই চলতে শুরু করবে ঠিক সেই সময় নিধি গাড়িতে উঠে বসে। কি হলো ম্যাম, রিকশায় উঠলেন কেন? এই, রাগ দেখাচ্ছেন কাকে? চিরকার যদি করি এখন আপনার কি অবস্থা করবে সবাই জানে। এখন তো আর মাফিয়ার রূপে নেই, সাধারণ একটা লোকের রূপে আছি, তাই বাড়াবাড়ি করা ঠিক হবে না ভেবে চুপচাপ করে বসে রইলাম। তারপর চলে এলাম একটা বাসার সামনে। এই, নেমে পড়ুন। নিধি নেমে পড়লে ভাড়া মিটিয়ে চলে আসি। কই নিয়ে আসলেন এটা? কই আবার, বাসায়। এখন চুপ করে থাকবেন, আমি যা বলি তাই করবেন, বুঝেছেন? ওকে। বাড়িতে কলিং বেল বাজাতেই একটা ভদ্রলোক দরজা খুলে দিল। তারপর, কি চাই? আঙ্কেল, আমি ওই যে বাড়ির সামনে সাইনবোর্ডটা দেখে এসেছি বাড়ি ভাড়া নিতে। ওটা আমার স্ত্রী আঙ্কেল। কথাটা বলে পেছনে ফিরতেই ভয়ে গলা শুকিয়ে এলো। নিধি রাগে ফায়ার হয়ে তাকিয়ে আছে, হাত দিয়ে ইশারায় চুপ করতে বললাম। ও তবে ঠিক আছে, ভিতরে এসো। নিধিকে নিয়ে ভিতরে গেলাম। বাড়িটা বেশ গুছানো। এমন সময় এক ভদ্রমহিলা এল করলাম, দুজনের বয়সী প্রায় সমান।
এই এরা কারা? এরা আমাদের দ্বিতীয় তালার ভাড়াটিয়া, বুঝছো? চাবিটা নিয়ে এসো, ঘরটা দেখায়। ভদ্রমহিলা চাবি এনে দিল। লোকটি আমাকে উপরের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ফ্ল্যাটটা দেখালো। ভালোই পরিপাটি, ঘুমানোর জন্য দুটো রুম আর একটা বাথরুম আর কিচেন। পছন্দ হলো। সব কিছু ঠিকঠাক করে ভাড়া ঠিক হলো 7,000 টাকা মাসে। রাজি হয়ে গেলাম। ভদ্রলোক রাতের ডিনারের অফার করে চলে গেলেন। এই আপনার স্ত্রীকে বলুন তো। দেখো, তুমি আমার বয়সে ছোট, তাই তুমি করেই বলি। তুমিও ব্যাচেলার বাসা খুঁজছিলা, আমিও খুঁজছিলাম, কিন্তু বাড়িওয়ালারা কেউই বাসা ভাড়া দিচ্ছিল না বউ নেই দেখে। অনেক কষ্টেই বাড়িটা নিয়েছি। প্লিজ এখন আর রাগ করো না। কিন্তু আমি 7,000-এর অর্ধেক মানে 3,500 টাকা পাবো কোথায়? তুমি টাকা কি করবে? আমি আছি, সমস্যা নেই। পাশেই কলেজ আছে, ভর্তি করিয়ে দিব। তবে এসবের বিনিময়ে আমাকে রোজ রান্না করে খাওয়াতে হবে। নিথি আমার কথা শুনে ফিক করে হেসে দেয়। আমিও দিলাম। বুঝলাম তো সাহেব, হাঁড়ি পাতিল আর আজার তো কিছু নেই। এসব ছাড়া রান্না করবোটা কি দিয়ে? তুমি মনে হয় কিচেনে যাওনি, গিয়ে দেখো সবই আছে, শুধু এখন বাজার করতে হবে। ঠিক আছে যান প্লিজ, একটু তাড়াতাড়ি বাজারে, খুবই ক্ষুধা পেয়েছে। আর আসার সময় ফুচকা বা চপ ফেলে নিয়ে আসবেন। স্বামী পাইছো আমাকে, যে হুকুম করছো? হয়তো স্বামী স্ত্রী নয়, তবুও তো আপনি স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। বুঝেছি, আচ্ছা নিয়ে আসবো। তুমি বিছানাটা একটু পরিষ্কার করো, আমি আসছি। কিচেনে একটা বাজারের ব্যাগ ছিল, সেটা নিয়ে বাজারের দিকে রওনা হতেই দেখতে পেলাম অ্যাম্বুলেন্স আর পুলিশ, যারা ওই ভাঙা বাড়ির ওই দিক থেকেই আসছিল। বুঝলাম লাশগুলো কেউ দেখে ফেলেছে। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে বাজারে আসলাম। এসে আগে টঙের দোকানে বসলাম, কারণ এই টঙের দোকানই হলো একটা সংবাদের কারখানা। এখানেই মানুষ চা খেতে খেতে কার কি হলো না হলো সেই সব নিয়ে আলোচনা করে। তো আমি এক কাপ চা অর্ডার দিয়ে বসতেই পাশের বয়স্ক লোকটি বলে উঠল, কি রহিম, খবর শুনছিস? পাশে ওই যে একটা ভুতুরে বাড়ি ছিল না, ওই আনে নাকি লাশ পাইছে পুলিশে। জব্বার চাচা, শুনছি শালাগো যে মারছে সে ভালো করছে। ওইরাই তো আগের বার আমগো দুহানে আগুন লাগায় দিছিল। আরে কি কইস এইগুলা? কইস না, কেউ শুনলে আজ তো রাখবে না। ওরা নাকি গুন্ডা। ওই যে একটা বিদেশি গুন্ডা আসছিল না, লাল চুলওয়ালা, পুলিশের কাছে শুনছি ওর লোক ছিল নাকি ওরা। কি কইলা চাচা? আমি নিশ্চিত এইখানে কিছু একটা হইব চাচা। তাড়াতাড়ি চা শেষ কইরা কাপ্পা দেন, দোকান বন্ধ কইরা চইলা যামু বাড়ি। চাচা, এই বিদেশি লোকটাকে? লোকটি হয়তো আমাকে কোনোদিন দেখেনি। কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কি আর হইব, বাপজান এক গুন্ডা আমগো দোকান পুইরা ফেলছিল, আর আমার ছেলেটারও মাইরা ফেলছে। চাচা কান্না কইরেন না, এখন বলবেন দয়া করে এই লোকটা কোথায় থাকে? কাউকে কইস না বাপ। এই যে এখানকার চেয়ারম্যান আছে না, ওরই একটা বাড়ি আছে, সেই বাড়িতেই থাকতো, কিন্তু কয়েকদিন হলো এই বেটা আসায়। আমি মুচকি হাসি দিয়ে বিদায় জানিয়ে বাজার করে আসার সময় পুরি আর চপ নিয়ে আসলাম নিথির জন্য। আর ভাবছি চাচা আসবে কেমনে। ওই ছিল ডেভিড, ওকে তো আমি মেরে দিয়েছি, আর আজকে পুরো টিম সিকে আমি শেষ করে দিলাম। এখন টার্গেট টিম বি। বাসায় আসতেই নিথি হাজির। বুঝলাম ক্ষুধার্ত, তাই ওর জন্য আনা খাবারগুলো ওকে দিয়ে কিচেনে চলে গেলাম। গিয়ে নিজেই রান্না করতে শুরু করলাম। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে চুলায় তুলে দিয়ে চাউল কষলিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। দিয়ে নিথির রুমে যেতেই হাঁ হয়ে গেলাম। মানুষ কতটা ক্ষুধার্ত হলে এক নিমেষেই 10টা পুরি 20টা চপ খেয়ে ফেলতে পারে। অবাক হয়ে তাকিয়ে থাকলাম ওর দিকে। তারপর, নিথি তুমি এমন কেন? আমার জন্য কিছু রাখলে না? আমিও তো খাইনি। একদিনই একে নিজের আপন মনে হচ্ছে। তো কি করব, ক্ষুধা লেগেছিল তাই খেয়ে ফেলেছি। মন খারাপের ভান করে কিচেনে চলে গেলাম। গিয়ে মাছের ঝোল কষাতে নিব, এমন সময় কেউ আমার হাত ধরে রুমে নিয়ে যায়। এটা নিথি। কিছুটা অবাক হই। ঘরে গিয়ে খাটে বসায়। তারপর কোথা থেকে যেন 4টা পুরি আর কয়েকটা চপ নিয়ে আসে। তারপর নিজের হাতেই ছেড়ে হা করতেই নিথি নিজে হাতে খাইয়ে দিতে থাকে আর আপন মনে বলে ওঠে, শুনুন জনাব, আমি অতটা স্বার্থপর নয়
যে আমাকে যে এতটা কষ্ট করে আমার পছন্দের খাবার এনে দিল, রাস্তার নরপশুদের হাত থেকে রক্ষা করলো, রাস্তা থেকে এই ফ্ল্যাটে নিয়ে আসলো, তাকে ছাড়াই আমি কিছু খাবো। আমার একটা পুরনো অভ্যাস, বুঝলেন, সবাইকে পরীক্ষা করা যে সে কিছু মনে করে কিনা। তা আমাকে পরীক্ষা করে কি রেজাল্ট পেলেন? আপনি প্রচুর দুষ্টু আর আবেগপ্রবল। কেউ এতটুকুতে এমন করে জানতাম না আপনাকে না দেখলে। আমি এমনই। যাই হোক বউ, বাকিটা তুমি খাও। এই বউ কাকে বললেন? কই কাউকে না তো। কথাটা এড়িয়ে চলে এলাম কিচেনে। ভাগ্যিস তরকারি পুড়ে যায়নি। দ্রুত তরকারি নামিয়ে ভাতটাও নামিয়ে রেখে গোসল করতে গেলাম। কিন্তু বিপত্তি বাঁধল তখনই। নিজের কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি, এখন পরবো কি? এসব ভাবতে ভাবতে ডেকে উঠল। আপনি কোথায় বলুন তো? বাথরুমে কেউ এতক্ষণ থাকে? দ্রুত বের হন, আমি তো গোসল করব। নিথি, আসলে আমি তো কোনো কাপড় আনিনি, আর আমার কাপড়গুলো ভিজিয়ে ফেলেছি, সাথে তোয়ালেটাও আনিনি। কি করব বলো তো? আগে বলবে তো, ওয়েট করো। কিছুক্ষণ পর নিথি বাথরুমের দরজাতে নক করলো। দরজাটা সামান্য খুলেন আর এই নিন গামছা। গরিব তো, তোয়ালে নেই। গামছাটা নিয়ে কোনো রকমের শরীরটা মুছতে নিতেই গামছাটা থেকে কি ধরনের যেন মাতাল করা ঘ্রাণ। না না, কন্ট্রোল হারালে চলবে না। দ্রুত বের হয়ে আসতেই নিধির সামনে হাজির। জনাব, আপনার এই বডি দেখে আমি তো ফিদা। তো চলো বিয়ে করে ফেলি। আগে তো ক্লাস নেই, তারপর চূড়ান্ত পরীক্ষায় পাশ করলে আমি নিজে থেকেই বিয়ে করে নেব। ওকে, দেখা যাক। তবে এই শোনো, গামছায় কি এমন দিয়েছো বলো তো? এত ঘ্রাণ কেন? ঘ্রাণটা আসলে আমার বাগানের একটা ফুলের, সেটা থেকে আমি এই আতরটুকু বানিয়েছি। অনেক সুন্দর। একদিন নিয়ে যাবে গ্রামে? না প্লিজ, আমি আর ওইখানে যেতে চাই না। আমি ওখানে গেলে ওরা আর আমাকে আসতে দেবে না। বুঝলাম নিথি ভয় পেয়ে গেছে। আরে আরে, কাম ডাউন। আমি তো তোমাকে ওখানে গিয়ে রেখে আসবো না, আর সবচেয়ে বড় কথা, আমি ওখানে তোমাকে নিয়েই যাব না। যাও এখন গোসল করে এসো, আর হ্যাঁ, আমার পোশাকটাও ধুয়ে দিও। বউ পেয়েছেন নাকি? বউ যে হুকুম করছেন জনাব? বউ নয়, জানা বা বউ শুধু ডেকেছি। এখন যাও প্লিজ, গোসল করে এসো, খেতে বসবো। নিথি গোসলে যেতেই আমি ঘরে গিয়ে বিছানায় একটু গা এলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল। বস, বলো। নতুন খবর এসেছে বস। আমি জানতে পেরেছি ড্রাগস কিংয়ে আমাদের চারিপাশে ঘুরঘুর করছে। পুরো দেশে ড্রাগস কিংয়ের লোক ঘোরাঘুরি করছে, আর সন্দেহ হলেই নাকি তুলে নিয়ে যাচ্ছে কোথাও। বুঝেছি। তুমি আন্ডারগ্রাউন্ডে চলে এসো। বর্তমান তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। বুঝতে পেরেছো? জি বস। ফোনটা কেটে একটু ভাবলাম রিতাকে ফোন দিই। যেই ভাবা সেই কাজ। আমার আরও একটা ফোন বের করে ফোন দিলাম রিতাকে। কিছুক্ষণ পর রিতা রিসিভ করে কেঁদে ফেললো। কি হয়েছে আমার জান পাখিটার? এভাবে কাঁদছে কেন? না, কাঁদবে না বেয়াদব। আমাকে একা রেখে দেশে চলে গেছো, আর আমার কি হবে ভেবেছো? একটা যদি সতীন থাকতো, তবে না হয় তোমার সাথে পাঠিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতাম। কি যে বলো, সত্যি সত্যি কি সতীনের ব্যবস্থা করে দিব? দেখো, আমি জানি তোমার একটা নয়, দুটো নয়, 10টা বউ পালারও সামর্থ্য আছে। আর যার একের অধিক বিবাহ করার সামর্থ্য আছে, তার বিবাহ করতে হবে, নয়তো পাপ হবে। ওকে, তাহলে করে নিব। কিন্তু তোমার কষ্ট হবে না? দেখো, আমি মানুষ, আর কোনো মানুষ চাইবে না তার প্রিয় জিনিসকে অন্যের হাতে দিতে বা ভাগ বসাতে। কিন্তু কি আর করার, হয়তো এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমার জন্য ছোট্ট পরীক্ষা। তবে আর একটা কথা, আমি সতীন চাই, তবে এমন একটা মেয়ে যার অতীতে কষ্টে ভরপুর ছিল এবং নরম স্বভাবে, যাকে আমি নিজের বোনের মতো ভাবতে পারবো। ঠিক আছে, আমি যখন ফিরবো তোমার জন্য সেই গিফটটা নিয়েই ফিরবো। শোনো, নিজের খেয়াল রেখো, আর পারলে এক্ষুনি বিয়ে করে নিও। বিয়ের কথা বাদ দাও, আর এখন শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর একদম টেনশন করবে না। ওকে। ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে কিচেনে গেলাম। সেখান থেকে ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখি নিথি এলো, এসেই টেবিলে বসে পড়লো। তারপর, সরি এতক্ষণ ওয়েট করানোর জন্য।
কোনো সমস্যা নেই, খেতে বসো। আর একটা কথা, তুমি কোন বিভাগে আর কিসে পড়ো? আসলে আমি এখন স্কুলে 10ম শ্রেণীতে মাদ্রাসা লাইনে পড়ি। ও ঠিক আছে, আগামীকাল আমি তোমায় নিয়ে যাব ভর্তি করাতে। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। দুজন একই বিছানায়, তবে মাঝে কোলবালিশ দিয়ে বর্ডার রেখে দিয়েছি। দেখলেন, দুনিয়া বড়ই অদ্ভুত। নিজের লোকেরাই আমাকে খারাপ চাইলো, আর আপনি আমাকে কত সম্মান, খাওয়া দাওয়া, আবার স্কুলে ভর্তি করাচ্ছেন। সত্যি আমি অবাক হচ্ছি আপনাকে দেখে। দেখো, এসব কথা বাদ দাও আর ঘুমাও। দুপুর তো অনেক হলো, বিকেলে চা দিও। আর হ্যাঁ, রাতে আর কিছু যেন রান্না না করো, বাড়িওয়ালারা তাদের ওখানে খেতে বলেছে। আচ্ছা। আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। বিকেল 5টায় নিতুর ডাকে ঘুম থেকে উঠি আর দেখি নিতু হাতে চায়ের কাপ আর কয়েকটা লেক্সাস বিস্কিট নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো নিধি, দাঁড়িয়ে আছো কেন? তো কি করব, এই যে নিন আপনার চা। আর বাড়িওয়ালা এসেছিল, বলল রাত 8টায়। বুঝেছি। শালা তো 7,000 টাকা মাস নিবে। ওর 7,000-এর টাকা সুদে আসলে তুলে নিব। পারবো না জনাব, অত খেতে। আর অত খেলে আমার মাথায় এমন গাড্ডা মারবে যে খাওয়ার চিন্তা ভুলেই যাবে। রাতে বাড়িওয়ালার বাসায় গেলাম। খোঁজ গল্প শেষে খাওয়া দাওয়া করে আবারও ফ্ল্যাটে চলে এলাম। তারপর নিধির সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। এদিকে কথা হচ্ছে হুইটেকার আর জেনারেল লুসিফারের মধ্যে। কি খবর হুইটেকার, এত জলদি তলব করলে যে? কে বস, আমাদের গ্রুপ সি এর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছিলাম না। ওয়েট, কি বলছো এসব? ডেভিড, তোর গ্রুপ সি এর মিশন কমান্ডার ছিল, ওর সাথে যোগাযোগ করো। বস করেছিলাম, কিন্তু আজ 2 দিন হলো ডেভিডের কোনো খোঁজ নেই। দেখে গ্রুপ সি এর সাধারণ সেন এর সাথে কন্ট্যাক্ট করে জানতে পারি ডেভিডের আস্থানায় কেউ হামলা করেছিল। জ্বর আমাদের সকল লোকদের মেরে ডেভিডকে তুলে নিয়ে যা। আর ডেভিডদের থেকে আলাদা একটা ক্যাম্পে ছিল বাকি সদস্যরা, যারা আজ সকালে খুন হয়েছে। আমি জানতে পেরেছি আমাদের এজেন্ট পুলিশ অফিসারের থেকে। লুসিফার নিজের লোকের মারা যাওয়ার ঘটনা শুনে রাগে পাশের টেবিলে জোরে লাথি মেরে হুঙ্কার দিয়ে উঠে পড়ে। তারপর, হুইটেকার, তুমি জানো তুমি আমাকে কি সংবাদ দিয়েছো? এটা যদি আমি বসকে বলি তবে তিনি আমাদের কি করবে ভাবতে পারছো? যত দ্রুত সম্ভব তুমি নিজেই আন্ডারগ্রাউন্ডে চলে যাও এবং খোঁজ নাও কে এবং কিভাবে হত্যা করছে আমার লোকদের। কার এত বড় সাহস কিংয়ের লোকের গায়ে হাত দেয়? বস শান্ত হন, আমি এখনই আমার গ্রুপের সকলকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি। লুসিফার মিটিং রুম থেকে বের হয়ে বসের রুমের দিকে যেতে থাকে। বসের রুমের দরজা নক করে। বস, ভেতরে আসবো? চলে এসো লুসিফার। লুসিফার মাথা নিচু করে রুমে ঢোকে, আর এটা দেখে, কি হয়েছে লুসিফার, এভাবে মাথা নিচু করে রেখেছো কেন? বস, আমাদের গ্রুপ সি এর কমান্ডার ডেভিডকে হত্যা করছে হুইট কিং এর লোক। লুসিফার, তুমি তো জানোই হোয়াইট কিং কোনো সাধারণ কিং নয়, ও আন্ডারওয়ার্ল্ডের কিং। হয়তো আমাদের চেয়ে ছোট, তবুও ধারালো। তুমি দ্রুত হৈটকারকে পাঠিয়ে দাও। আমি জানি হৈটকারের আমাদের নিরাশ করবে না। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি বস। আমাদের আস্তানার কি অবস্থা, কাজ কত দূর? বস, কাজ শেষের দিকে। আমি ভাবতেই পারছি না $3 ট্রিলিয়ন হীরা ওই অদ্ভুত এক দ্বীপের নিচে পাওয়া যাবে। তুমি এইসব চিন্তা ছেড়ে দ্রুত ওই শয়তানকে পাকড়াও করো, তবে তুমি হবে ওই দলের লিডার। এদিকে পরের দিন সকালে চোখে রোদেলা আলো পড়তেই ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকাই, নিধি নেই। কিচেন থেকে টুংটাং শব্দে বুঝতে পারি নিধি কিচেনে আছে। তাই আর ওখানে না গিয়ে গোসল করতে যাই সোজা। তারপর গোসল করে নিচের কাপড়গুলো পরে নেই। এরপর কিচেনে গিয়েই বিরিয়ানির গন্ধ পাই। নিধি, কি রান্না করছো আজ? ও, আপনি উঠে পড়েছেন? আজ বিরিয়ানি রান্না করছি, সাথে পায়েসও। পায়েস রান্না করো না এখন,
বিরিয়ানি খেয়ে চলো মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আসি। একটা কথা বলবো, আমি আর পড়তে চাই না, প্লিজ জোর করবেন না। ওকে, এখন তবে রেডি হয়ে নাও, শপিংয়ে যাব। কিন্তু আমার কাছে টাকা নেই। মারবো এক চর, আমি আছি তো, চলো। খাওয়া দাওয়া করে নিধিকে নিয়ে মার্কেটে গেলাম। আমার সব প্যান্ট শার্ট নিধি নিজেই পছন্দ করে দিল, আমিও নিলাম। শেষে নিধির জন্য সুন্দর দেখে 6টা বোরকা আর জামা কিনে নিলাম, যা নিধির অজান্তেই। শপিং শেষ করে নিধিকে নিয়ে গেলাম ফুচকা পার্লারে। নিধি, বলো কি খাবে, ফুচকা না চটপটি? কিছু খাবো না, আপনি খান। ওকে, এই চাচা, ফুচকা চটপটি দাও তো। একাই 2 প্লেট খাবেন? হ্যাঁ, তাছাড়া কি করব, তুমি খাবে না বলে কি আমিও খাবো না? তারপরে ঘপ ঘপ করে নিধির সামনে খেতে লাগলাম, আর নিধি মুখ গোমরা করে বসে আছে। খাওয়া শেষে নিধিকে রিকশায় উঠতে বলে গোপনে নিধির জন্য 3 প্লেট ফুচকা চটপটি কিনে ব্যাগে লুকিয়ে রাখলাম। বাসায় আসা পর্যন্ত নিধি কোনো কথা বলেনি আমার সাথে, আমিও বলিনি। বাসায় আসতেই নিধি রাগ করে কিচেনে চলে গেল, আর আমি চুপি চুপি ওর জন্য আনার সব কিছু বিছানার উপর বের করে রেখে একটা চিরকুট লিখলাম, নিধি, এগুলো সব তোমার, সারপ্রাইজ। গিফটগুলো রেখে নিজেরগুলো নিজে নিয়ে সোজা বাথরুমে চলে গেলাম। তারপর গোসল শেষ করে ট্রাউজার আর গেঞ্জি পরে বের হতেই দেখি নিধি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর, এই আপনি এত পচা কেন বলুন তো? কেন, আমি আবার কি করলাম? কি করেননি সেটা বলুন। আমার জন্য এত কিছু কিনেছেন কিন্তু আমাকে বলেননি কেন? জানেন আমি কতটা কষ্ট পেয়েছি? ওলে বাবালে, যাও এখন ওগুলো পরে দেখো কেমন হয়। আর ফুচকা চটপটি এনেছি, ওগুলোও খেয়ে নিও। এগুলো তো অনেক আগেই খেয়ে ফেলেছি। আর শুনুন, ডাইনিংয়ে আপনার জন্য স্পেশালভাবে পায়েস রান্না করেছি, খেয়ে নেবেন। নিধি কথাগুলো বলে চলে গেল, আর আমিও ডাইনিংয়ে গিয়ে পায়েসগুলো মুখে দিয়ে চমকে গেলাম। এত এত টেস্ট, পুরো আমার আম্মুর হাতে বানানো পায়েসের মতো। পেট ভরে খেয়ে বাইরে একটু বের হয়ে হাঁটাহাঁটি করতে করতে সেই ভাঙা বাড়ির সামনে আসতেই চমকে গেলাম। অনেকগুলো লোক, সাথে এলাকার কয়েকজন আছে। আমি ওদের পাশ কাটিয়ে যেতে নিব এমন সময় আমাকে ডাক দেয়। এই তুই কে? জি, আমি তৌফিক, এই পাশেই থাকি। কেন, কি হয়েছে? এদিকে কোথায় যাচ্ছিস? এই তো বাজারে যাচ্ছি। তুই কি গতকাল কোনো লোককে এখানে দেখেছিলি? কোন লোককে স্যার? ও হ্যাঁ, গতকাল এখানে পুলিশকে দেখেছিলাম। আর ওই যে আপনার পাশে 2টো লোক, একজন জব্বার চাচা আর একজন রহিম, এই দুজনের মুখে শুনেছিলাম চায়ের দোকানে এখানে নাকি কেউ খুন হয়েছে। এই তোরা দুজন তো আগে বলিসনি তোরা সব জানিস? হারামির বাচ্চা, সত্যি করে বল, তোরা আর কি কি জানিস, আর কে এইসব করেছে বল, নয়তো এখানে পুঁতে ফেলবো তোকে। এই যে আমি তাহলে যাই, বাজারে যেতে হবে। যা তুই। আর শোন, আমার নাম হুইটেকার, বুঝলি? মনে রাখবি, এই নামে কেউ কটু কথা বললে সরাসরি আমাকে জানাবি। ওকে। ওখান থেকে চলে এলাম, আর বাজারে এসে চা খেতে খেতে কিছুক্ষণ বাজারে ঘোরাফেরা করে হঠাৎ চোখ গেল লুইসের দিকে। ভুল দেখলাম কিনা সেটা দেখার জন্য এগিয়ে গেলাম ওর দিকে। পরনের সাধারণ টি শার্ট আর প্যান্ট, সাথে মুখে দাড়ি, সহজে কেউ চিনতে পারবে না। লুইসকে ফলো করতে করতে হঠাৎ লুইস এগিয়ে গেল সেই লোকগুলোর দিকে যারা সেই পূর্বের বাড়ির সামনে আমাকে ধরেছিল। লুইস গিয়েই ওদের সাথে হ্যান্ডশেক করে চেয়ারে বসে চা খেতে নেবে, এমন সময় দূর থেকে স্নাইপার লুইসের মাথার মধ্যে বুলেট ঢুকিয়ে দেয়। সাথে ছিল যে সেই হলো হুইটেকার। দ্রুত আমি নিজেই ওর 2টো পা গুলিবিদ্ধ করে দেই। কিছুক্ষণের মধ্যে আমার সিক্রেট টিম হাজির। হুইটেকারকে আমাদের সঙ্গে নিয়ে গেলাম আমার প্রধান গোডাউন পুরে 20 তলা উপরে একটি চিলেকোঠার ভেতর। সেখানে বসেছিল স্টিফেন। আমি ভেতরে প্রবেশ করতে উঠে দাঁড়াই স্টিফেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম স্টিফেন, বলো এবার কি ছিল লুইসের মনে? বস, আসলে লুইস ওদের গ্রুপ বি এর কমান্ড হুইটেকারের ফাঁদে পা দিয়েছিল। আর বুঝেছি, তো এবার চলো হুইটেকারের সামনে একটু খোশ গল্প করে আছি। স্টিফেন আর আমি বের হয়ে ছাদে আসলাম। আমাদের কাছ থেকে কিছুটা দূরে হুইটেকারের অবস্থান, ওকে দেখে খুশিই হলাম। এত দ্রুত বি টিমকেও পাকড়াও করব ভাবাই যায় না। তো জনাব হুইটেকার সাহেব, চেনেছেন আমায়? হুইটেকার মাথা তুলে আমার দিকে তাকিয়ে চমকে ওঠে। তারপর, কুত্তার বাচ্চা,
তুই তো সেই না যাকে আমি আজ রাস্তায় ধরেছিলাম। হ্যাঁ জনাব, হ্যাঁ আমিই সেই। কিন্তু আমাকে গালি দিয়ে বড় ভুল করলি রে, খুব বড় ভুল। ভালো চাস তো ছেড়ে দে, নয়তো তুই ভাবতেও পারবি না আমি কি জিনিস। ওলে বাবালে, তুই তো একটা চুনোপুটি, যার প্রমাণ তুই এক্ষুনি দিলি। জানিস তো, বিড়াল যখন খাঁচায় বন্দি হয় তখন ঠিক তোর মতোই গর্জন করে। যাই হোক, বল তোদের এই কমান্ডো লিডার লুসিফারকে কোথায় পাবো, আর তোদের এইসব খবর কে দিত? বুঝেছি, আমি শোন, আমি যদি তোকে সব বলে দিই তবুও তুই আমাকে মেরে ফেলবি, আর যদি নাও বলি তাও মারবি। তো বল না, বলেই না হয় মরি। একদম সত্যি বলেছিস, তবে বললে তোর মৃত্যুর যন্ত্রণা খুবই কম হবে। আর যদি না বলিস, ওই যে দেখ আগুনের লাভা, তোরা তো ইহুদি, তোদের শাস্তি ভয়ানক হবে। আগুনের লাভায় পুড়ে মরবি, নাকি এই একটা মাত্র বুলেটের আঘাতে মরবি, হিসাব তোর। স্টিফেন, উঠাও একে লাভার উপর। ধীরে ধীরে ক্যাংয়ের মাধ্যমে চেয়ারসহ হুইটেকারকে লাভার ঠিক 1 ফুট উপরে নিয়ে গিয়ে থামায়। লাভার প্রচণ্ড হিটে লোহার চেয়ার প্রচণ্ড গরম হয়ে গেছে। যদি কাঠের চেয়ার হতো এতক্ষণে আগুন লেগে যেত। হুইটেকারের চিৎকার বিশালতার উপরে ভেসে যাচ্ছিল, যা দুবার কম্পন সৃষ্টি করেছিল আমাদের কানে। কি জনাব, বিয়ের কমান্ডো, মুখ কি খুলবেন নাকি আমি সুইচ চাপ দেব? আমাকে মেরে ফেললেও বলবো না। বুঝেছি, এভাবে হবে না। স্টিফেন, 10 ইঞ্চি নিচে নামাও। স্টিফেন নিচে নামাতেই চোখের পলকে হুইটেকারের জুতা গলে যায়। বলবি নাকি আরও নামাবো? এবার মনে হয় হুইটেকারের ধৈর্য সীমা শেষ হয়ে গেছে, চিৎকার করে ওঠে। হ্যাঁ হ্যাঁ, বলবো বলবো, আমি আর সাহায্য করতে পারছি না, দয়া করে আমাকে তুলুন। স্টিফেন, পাশের সুইমিং চুলে একে 2বার চুবাও। স্টিফেন 2বার পানিতে সারা শরীর ঠান্ডা করে দেয় হুইটেকারের। এরপর আমার সামনে বসায়। তোর হাতে সময় কম, 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে সব বলে দিবি, নয়তো একদম তোকে ওই লাভায় ফেলে দেব। পানি পানি, আহ কিছুটা মায়া হলো। সৌদি আরব থেকে আনা জমজম কূপের পানি ওকে খাওয়ালাম। আমাদের কমান্ডো সুফেদার এখন বাংলাদেশেই, এবং এখন সে আছে দ্বীপে। ওইখান থেকে সে আমাদের লিড দেয় আর আমাদের এজেন্ট হিসেবে কাজ করে। এখানকার পুলিশ অফিসার। তোদের ওই দ্বীপের নাম কি? সেন্ট বিল। ও, কি সত্যি? তার মানে তোরাই ওই দ্বীপকে ভূতুরে দ্বীপ বানিয়ে ফেলেছিস? আর এত এত জায়গা থাকতে ওখানেই তোরা আস্তানা করলি কেন? কারণ ওই দ্বীপের ড্র্যাগ কিং কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যর বিশাল এক হীরার সন্ধান পেয়েছে, যা পাওয়ার জন্যই এত কিছু। বুঝলাম। এখন বল, ওই দ্বীপে কি কি আছে? আমাদের তেমন কিছু নেই, তবে একটা সাবমেরিন আছে, যেটা আমেরিকার তৈরি, ঠিক মাঝামাঝি আকারের একটা তিমির মতো দেখতে। কত লোক আছে ওইখানে? আমরা সহ ছিলাম পুরো 100 জন, তবে এখন আছে মাত্র 50 জন। বাকিগুলোকে তো আপনি মেরে ফেলেছেন। তোকে অসংখ্য ধন্যবাদ, আর আমি কথা দিয়ে কথা রাখি। একটা মাত্র বুলেট হুইটেকারের কপালে শ্যুট করতেই আশ্রে পড়ে মাটিতে। উঠে দাঁড়াই আমি, আর হাঁটতে থাকি সামনে। পেছন থেকে স্টিফেন ডাক দেয়, বস, আমাদের কাজ কি এখন? এই এলাকার পুলিশ অফিসারকে দ্রুত তুলে নিয়ে এখান থেকে নিচে ফেলে দিব। ওকে বস। রাস্তায় মন খারাপ করে হাঁটছি, আর ভাবছি শেষে কিনা লুইসও আমার সাথে বেইমানি করতে পারলো। কত ভালোবাসতাম ওকে, নিজের ভাইয়ের মতো। আর সে, হায় আল্লাহ, দুনিয়ায় সবাই স্বার্থপর। বাসায় আসতেই আগেই দাঁড়িয়ে থাকতো নিতু, আর এখন থেকে দাঁড়িয়ে আছে নিথি। নিথি, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো আগে। বুঝলাম নিথুর কিছু একটা হয়েছে, তাই আর রাগালাম না। ভেতরে গেলাম, দুজনেই মুখে মুখে বসে আছি। নীরবতা ভেঙে আমিই বললাম, কি হয়েছে নীতি, কথা বলছো না কেন? আজ টিভিতে আমার পালিয়ে আসার বিজ্ঞাপন দিয়েছিল ওই বুড়া, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল।
তো কি হয়েছে? তোমাকে তো কেউ দেখেনি। বাড়িওয়ালার স্ত্রী তো দেখছি, আর তারা 1,00,000 টাকার লোভে পড়ে আমাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে দিয়েছে, সাথে দরজা তালাও মেরেছিল। কি? শালা বুড়ো বুড়ি কি আজ শেষ করে ফেলবো। তুমি একটু ওয়েট করো। তৌফিক, শোনো আমার কথা। তুমি তো আর আমাকে আটকে রাখতে পারবে না, কারণ আমরা বিবাহিত নয়। আর আমি বাবার সামনে মিথ্যাও বলতে পারবো না, আবার ওই বুড়োকেও বিয়ে করতে পারবো না। তো তুমি বলো কি করতে চাচ্ছ? বুঝেছি, তুমি ভালো ছেলে, তাই বলছি তুমি আমাকে বিয়ে করে নাও প্লিজ। তুমি কি খুশি হবে? আরেকটা অতীত আছে আমার, সেটা তো শোনো। ওগুলো শোনার টাইম নেই, আমি বিয়ে করব তো করবই। কি আর করার, দ্বিতীয় বিয়েটা করেই ফেললাম। বাসায় আসতেই বাড়িতে পুলিশ, সাথে বাড়িওয়ালা আর দুটো লোক দাঁড়িয়ে। আমাদের দেখেই একটা লোক এগিয়ে এসে নিথিকে থাপ্পড় মারতে যাবে। তার আগেই আমি ওনার হাত ধরে ফেলি। তারপর, কি জনাব, আমার স্ত্রীর গায়ে হাত তুলছেন কোন অধিকারে? এই তুই কে? জানিস আমি কে? আমি ওর বাবা। তো কি হয়েছে? তার চেয়ে বড় কথা, এই আমার স্ত্রী। বললেই হলো স্ত্রী? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। অফিসার, আপনি ওই লোকটাকে অ্যারেস্ট করুন। আমার বউকে নিয়ে যেতে দিন আমাদের। এই এসব কি বলছেন? নিয়ে যাবেন মানে আমি কি খোঁজ দিলাম? আমার 1,00,000 টাকা কে দিবে? আরে মিয়া, ওইটা তো ছিল টোপ। আর 1,00,000 টাকা কি গাছে ধরে যে দিয়ে দিব? এই তোর নাম কি? আর বিয়ে করছিস, তার প্রমাণ কি? এই যে দেখুন কাবিননামা, আর সাক্ষীও আছে। অফিসার কাবিননামা দেখে কিছু বলল না, গাড়িতে করে চলে গেল। আর আমি নিথিকে ভেতরে যেতে বলে স্টিফেনকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর আমার কয়েকটা লোক এসে হাজির হলো। বস, এত জরুরি তলব করলেন কেন? আছে, মুচকি হেসে ওর পাশে বসলাম। তারপর, বউ, ও বউ। এই একদম ঢং করবেন না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। কথাটা শুনে 100 ভোল্টেজের শক খেলাম, তবে নিজেকে সামলিয়ে নিয়ে, ও বউ, বলো কি এগুলো? তুমি না জানো তোমাকে কি আমি ডিভোর্স দিতে পারি? না, ডিভোর্স না দিলেও আমি চলে যাব। তবে রে, কোথায় যাও দেখাচ্ছি বলে নিথি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও নিথি পরে রেসপন্স করতে শুরু করে। ধীরে ধীরে হারিয়ে যাই সুখের রাজ্যে। পরের দিন সকালে ঘুম ভাঙে নিথির চুলের পানিতে। কি হয়েছে বউ, এমন করছো কেন সকাল সকাল? এ চুপ করো, আমাকে রাতে ঘুমাতে দাওনি, সো আমি তোমাকে সকালে ঘুমা দিব না। আচ্ছা, কি আর করার, যাই গোসল করে আসি, তারপর না হয় গত রাতের মতো আবার শুরু করবে। হারামে লুচ্চু, যাও গোসল করে হাঁটতে বের হও। আর শোনো, আসার সময় চিনি কিনে আনো, সাথে ওষুধ। ঔষধ? কিসের? হারামে, বোঝো না কিসের? এখন যাও তো প্লিজ, গোসল করে আসো। অগত্যা গোসল করে বের হয়ে গেলাম নিজের সেই বিল্ডিংয়ে, যেখানে 4 জনকে লটকিয়ে রাখা হয়েছে, তবে একজন মিসিং। স্টিফেন। দৌড়ে স্টিফেন সামনে এসে দাঁড়ায়। এই অফিসার কই? বস, ওকে আমরা তুলে এনে ডিম থেরাপি দিয়েছি, তাই আর কি এখানে বেঁধে রাখতে পারিনি। পারুনি মানে? শালাকে এক্ষুনি নিয়ে আসো। এদিকে আমি এদের দেখছি। হাতে বিশাল একটা চাকু নিয়ে এগিয়ে গেলাম, প্রথমে নিথির বাবার দিকে। তারপর, কি জনাব, আপনি তবে নিথির বাবা? কিন্তু আমি কি করেছি? আমাকে তুলে এনেছো কেন? কেন এনেছি তুই জানিস না, তাই না? আচ্ছা, তুই তো পুরুষ, সবই বুঝিস, তবে কেন তুই ওই বুড়োর সাথে বিয়ে ঠিক করলি তোর মেয়ের? আসলে তোর মুখ বন্ধ কর, তোর শাস্তি হবে। একটু ওয়েট কর, আগে তোর পছন্দের পাত্রের হিসাব করি। কি রে বুড়ো, তোর এই বয়সও খুব তেজ, তাই না? কচি মেয়েদের দেহের স্বাদ নিবি? আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি আর কখনোই এমন করব না। চুপ, আগে বল নিথির বাবাকে কিভাবে রাজি করিয়েছিস? ওকে আমি 1,00,000 টাকা আর আমার কাজের মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, যার বিনিময়ে ও মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। বাহ বাহ, দুটোই দেখি নরপশু। তো চল দেখি তোদের নরপশু কত বড়। চাকু দিয়ে ফরফর করে দুটোরই জামা ছিঁড়ে ফেলে দিলাম। তারপর চাকু দিয়ে ঘ্যাঁচাং করে দুটোরই পুরুষঙ্গ কেটে দিয়ে ছাদ থেকে লাথি মেরে ফেলে দিলাম। তারপর গেলাম বাড়িওয়ালার দিকে। কি জনাব, বাড়িওয়ালা,
লোভ জিনিস তো মানুষকে ধ্বংস করে, তুই সেই ধ্বংসের পথে পা দিলি। আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছিস, তাকে তুই তুলে দিতে চেয়েছিস টাকার জন্য এই নরক বসুর কাছে। আমার ভুল করে আমাকে মাফ করে দিন। না না, তা তো হয় না, একবার ভাবতি। যাই হোক, ওই নরপশুগুলো হয়তো নিথিকে খুবলে খেত যদি আমি সময় মতো বাসায় না আসতাম, না জানতাম। আর এই যে বাড়িওয়ালির স্ত্রী, আপনার তো দেহে যৌবন আছেই। গত পরশু রাতে তো বাড়িওয়ালা না থাকার সুবাদে দারোয়ানের সাথে ভালোই রোমাঞ্চ করলেন। মানে? যা শুনেছেন তাই ঠিক জনাব, আমি নিজে চোখে দেখেছি। বেগম, এগুলো কি সত্যি? যদি তুই সত্যি বলিস তবে তোকে ছেড়ে দিব। হ্যাঁ, সত্যি করেছি, বেশ করেছি। বুড়ো শালা, আমাকে বিয়ে করে তো আমার জীবনটা শেষ করে দিয়েছিস। বল, কোনো দিন সুখ দিতে পেরেছিস? মা হওয়ার স্বাদ দিতে পেরেছিস? পারিসনি তো। তাই আমি ওসবে লিপ্ত হয়ে নিজের যৌন আকাঙ্ক্ষা মিটিয়েছি। বাহ বাহ, দারুণ। আমিও তবে এক রাউন্ড খেলবো। ক্রুরা সবাই নিচে যাও। আদেশ পেয়ে দ্রুত সবাই নিচে চলে গেল। আর তখনই বাড়িওয়ালার সামনেই ওর স্ত্রীকে ভোগ করতে লাগলাম। কিন্তু আমার হিংস্রতায় সে বেশিক্ষণ টিকতে পারবে না বলে ছেড়ে দিয়ে তারপর দুটো লাথি মারলাম বুকে। 5 বার পোলট্রি খেয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। এবার বাড়িওয়ালার দিকে তাকিয়ে মুচকি হেসে ওকেও ফেলে দিই। এমন সময় স্টিফেন আসে পুলিশ অফিসারকে নিয়ে। বস, এই তো। ফেলে দাও, দেশের জঙ্গলগুলো পরিষ্কার হোক। স্টিফেন রোবটের মতো ফেলে দেয় অফিসারকে, আর আমিও চলে আসি বাসায়। এসেই গোসল করতে শুরু করি। এদিকে লুসিফার পুরো ঘরে পায়চারি করছে। হুইটেকার সহ বাকি সবারই সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ওর। টেনশনে ঘুম নেই। এমন সময় ডাক আসে বসের রুমে। লুসিফার দ্রুত বসের রুমে যায়। তারপর, বস ডেকেছেন? হ্যাঁ লুসিফার, তুমি হয়তো হৈটকের সাথে যোগাযোগ করতে পারছো না, আর পারবেও না, কারণ হৈটকারকে দ্য হোয়াইট কিং মেরে দিয়েছে। বস, আপনি হুকুম করুন, তবে আমি নিজেই যাব। হ্যাঁ লুসিফার, এবার আমাদেরই কিছু করতে হবে। তুমি আন্ডারওয়ার্ল্ডে চলে যাও, সব সময় আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে বস। লুসিফার বসের রুম থেকে বের হয়ে 25 জনের ক্রুকে নিয়ে আসতে থাকে শহরের দিকে। এদিকে গোসল করে বের হয়ে রুমে আসতেই চোখ গেল নিথির দিকে। তলপেটে হাত চেপে ধরে বসে আছে। দ্রুত ওর কাছে গেলাম। তারপর, কি হয়েছে নিথি, এমন করছো কেন? ওষুধ এনেছো? না। আসলে সকাল থেকে পিরিয়ড শুরু হয়েছে, লজ্জায় বলতে পারিনি তখন, কিন্তু এখন বলতে হচ্ছে। অনেক অনেক ব্যথা করছে। প্লিজ দ্রুত প্যাড আর ব্যথার ওষুধ নিয়ে আসো প্লিজ। আচ্ছা, আমি দ্রুত যাবো আর আসবো। প্যাড, ঔষধ, সাথে আইসক্রিম, চকলেট, জুস কিনে বাসায় আসলাম। নিথি কিছুটা খুশি হলো। বউটাকে খুশি দেখে নিজেরও ভালো লাগলো। এখন ভাবছি, না, আর তো লুকিয়ে রাখা যাবে না, যা করার দ্রুত করে ফেলতে হবে। তবে তার আগে নিথির সেফটির প্রয়োজন। নিথি, তোমাকে একটা জায়গায় পাঠিয়ে দেব, সেখানে থাকবে। কোথায় পাঠাবে? বিশ্বাস রাখো নিথি, আমি যেখানে পাঠাবো ভালো থাকবে। ঠিক আছে, যাব, কিন্তু তুমিও যাবে? হ্যাঁ নিথি, যাব, তবে এখন নয়। কিছু কাজ আছে, ওগুলো শেষ করে তবেই যাব। তুমি এখন রেস্ট নাও, রাতে তোমায় নিয়ে যাব। নিথিকে বিছানায় শুইয়ে দিয়ে ছাদে গেলাম। তারপর ফোনটা বের করে রিতাকে ফোন দিলাম। মনে হয় পাগলি ফোন নিয়েই বসেছিল। কি সাহেব, মনে পড়েছে তবে এই বউটাকে? হ্যাঁ, সব সময়ই পড়ে। আর এখন বউটার কথাও রাখতে পেরেছি। মানে? বিয়ে করেছি আমি, ঠিক তোমার মনের মতো মেয়েকে। ও বুঝলাম রিতা হতাশ বা মন খারাপ করেছে। রিতা, আমি জানি তুমি মন খারাপ করেছো, কিন্তু চুপ। পুরো ঘটনাটা বললাম। কি হলো রিতা, কথা বলছো না কেন? তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তো বলো, এখন কি করবে? আজ রাতে নিথিকে ওখানে পাঠাচ্ছি। সত্যি তুমিও কি আসবে? না রিতা, আর কিছু কাজ বাকি আছে, ওটা শেষ করে তবেই যাব। ওকে, সাবধানে এসো। ফোনটা কেটে নিথির কাছে গেলাম। কপালে একটা চুমু দিয়ে দ্রুত নিজের প্রাইভেট জেট রেডি করতে বললাম। রাত 11টায় নিথিকে প্রাইভেট জেটে তুলে দিয়ে আসলাম। কিন্তু এই বাসায় থাকলে হবে না, নিজের কিং রূপে আবারও আমার বাসায় গেলাম। কতদিন পর নিজ বাসায় আসলাম। অনেক অনেক ভালো লাগছিল। নিজের রুমের আবেশে বিছানায় শুতেই
ঘুম চলে আসে। এদিকে লুসিফার সোজা তার টিম নিয়ে আমার পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। তারপর চারদিক থেকে গুলি চালাতে শুরু করে, কিন্তু বুলেট প্রুফ গ্লাস হওয়ায় একটা গুলিও ঘরে আসেনি। হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় আর জানালায় চোখ পড়তেই অবাক হই। কিছুটা ধীরে জানালার কাছে গিয়ে হেসে উঠি। নিজের সিক্রেট রুমে গিয়ে গুলিগুলো লোড করে ফিরে আসি, কিন্তু জানালার পাশে নয়। আমি চাই এদেরকে হত্যা নয়, এদের বন্দি করা আর নিজের সিক্রেট ঘাঁটিতে নিয়ে যাওয়া। ছোটো সুইচের মতো বুলেটগুলোতে চেতনানাশক ডোজ তুলে আন্ডারগ্রাউন্ড রুমে চলে যাই, আর সোজা সেখান থেকে একটা ঢাকনা ছিল, একদম ম্যানহোলের ঢাকনার মতো। সামান্য একটু ফাঁক করে বুলেটের চেয়েও দ্রুত গতিতে গুলি চালাতে শুরু করি, কিন্তু কেউ বুঝতে পারছে না সমান তালে গুলি করে চলেছে। ওদের এই কাণ্ড দেখে হেসে ফেলে, কারণ ওরা বোঝেইনি যে ওদের শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। আবারও ফিরে আসি নিজের রুমে, আর সেখান থেকে সোজা ছাদে। আমার সন্দেহ অনেক হচ্ছিল, কারণ টিম সি এবং বিকে শেষ করে দিয়েছি। হতে পারে এটা টিম এ, যার কমান্ডার লুসিফার। ছাদে শুয়ে পড়ে হামাগুড়ি দিয়ে সামনে যেতেই চোখ গেল একটা লোকের উপর, বিশাল দেহি, পরনে সবার থেকে আলাদা পোশাক, কিছুটা বিদেশিদের মতো দেখতে। বুঝতে বাকি নেই ওটাই লুসিফার। দ্রুত রিভলভার লোড করে ঠিক গানের কিচে ছোট করি। ঠিক তার কিছুক্ষণ পরেই একে একে ধপাস করে মাটিতে পড়ে যেতে লাগলো। তবে কিছুটা সন্দেহের কারণে ওপর থেকে সবগুলোর মাথায় গুলি করতে থাকি। একে একে 25 জনকে হত্যা করার পর শুধু এদের লিডারই রয়ে যায়। সাবধানে নিচে নেমে ওদের লিডারকে পাকড়াও করো, আর দুটো ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাতে পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে স্টিফেনকে হেলিকপ্টারে নিয়ে আসতে বলি। প্রায় 30 মিনিট পর ছাদে হেলিকপ্টার ল্যান্ড করে। আমি উঠে পড়ি, সাথে লুসিফারকে উঠিয়ে নিই। রাত প্রায় 3টা, নিজের আস্তানায় চলে আসি। স্টিফেন দৌড়ে আমার কাছে আসে, ওকে দেখে মুচকি হাসি। হেলিকপ্টার থেকে লুসিফারকে বিশাল একটা লোহার শিকলে বেঁধে ফেলি, তারপর ওখানেই ঘুমিয়ে পড়ি। পরের দিন স্টিফেনের ডাকে ঘুম ভাঙে। বস বস কি হয়েছে স্টিফেন? বস, গত রাতে আপনি যাকে আনলেন ওর সেন্স ফিরে এসেছে, প্রায় পাগলের মতো করছে। স্টিফেন, রেডি করো আমার টর্চার সেলের যন্ত্রপাতি। স্টিফেন চলে গেল, আর আমি সোজা গেলাম লুসিফারের সামনে। গিয়ে চমকে গেলাম, এত বড় পেশি আর বিশাল দেহি, যার সামনে আমি চুনোপুটি। কে তুই? যাকে তুই মারতে এসেছিস। ওয়েট কিং, তোর জন্য তো এত কিছু শালা, আগে জানতে তো তোকে বাড়ি সহ উঠিয়ে দিতাম, কিন্তু কেন যে করিনি। করবি কি করে? করতে পারলে তো করবি। এখন বল তোদের আস্তানা কোথায়? জানি না। স্টিফেন, লাভাটা একে দেখাও। এই ওইদিকে তাকিয়ে দেখ, তারপর বল। স্টিফেন সুইচে চাপ দিতেই উপরে ঢাকনা দ্বিখণ্ড হয়ে যায়। দেখলি তো, তোকে ওখানেই ফেলে দেব যদি আরেকবার জিজ্ঞেস করার পর না বলিস। আর মজার বিষয় হলো, তোর বি টিমের কমান্ডো হুইটেকারকেও এখানে পুড়িয়ে ফেলেছি। কথাটা বলা শেষ করে লুসিফারের দিকে তাকালাম। চোখে মুখে মৃত্যুর ভয় চলে এসেছে। কি হলো বল, বলবি নাকি তোকে? না না, বলছি। ড্রাগ কিং এখন বাংলাদেশ সেন্ট বিল নামক দ্বীপে আছে। শোন, আমি জানি তোর মরার খবর পেলে ডার্ক কিংকে পেয়ে যাব, তাই তুই কিংয়ের সাথে যোগাযোগ করবি সব সময়, যতক্ষণ না আমি তোকে টপকিয়ে না দিচ্ছি। আর যদি কথা এদিক সেদিক হয় তবে হয়তো তুই মারা পড়বি, কিন্তু তোদের বস বেঁচে যাবে। সুতরাং ভেবে দেখ কি কাজ করবি। ঠিক আছে স্টিফেন, আমি তোমাকে আমার ভাইয়ের মতো মনে করি। তোমার ভরসায় আমি যাচ্ছি। যদি আমার কোনো খোঁজ না পাও, একবার হলেও ওই দ্বীপে যেও এবং পারলে আমাকে উদ্ধার করো। আর বাকি 100 জন ক্রু আমার সাথে চলো, এবং স্টিফেন সহ বাকি সবাই এখানে থাকো। আর স্টিফেন, এই নাও আমার ফোন, নিচের কাছে রাখো। সবার থেকে বিদায় নিয়ে দ্রুত স্পিড বোট নিয়ে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছি সামনের দিকে। আশেপাশে ক্রু মনে হয় ভীত হয়ে আছে। সকল ভাইরা সিরিয়ালভাবে দাঁড়াও, তোমাদের কিছু কথা বলি। আমরা হচ্ছে দেশের জন্য কাজ করে যাও একটা সংস্থা, যাকে অনেকেই গ্যাং বলে। তো আমাদের কর্তব্য কি জানো? এক ভাই বিপদে পড়লে আরও 10 ভাই এগিয়ে আসা, ঠিক কাকের মতো। জি বস। তাহলে এভাবে ভয় না পেয়ে শক্ত হও, শত্রুকে রুখে দিতে প্রস্তুত হও। কিছুক্ষণ পর শুয়ে শুয়ে প্রায় 10টা স্পিড বোট এসে সেন্ট পিনের আশেপাশে থামে। আগেই হামলা করার বদলে আমি আগে এখানকার সাবমেরিনকে ধ্বংস করে দেওয়ার জন্য মুখে অক্সিজেন মাস্ক
সিলিন্ডার বেঁধে কাঁধে ওয়াটার ব্যালিস্টিক মিসাইল নিয়ে সমুদ্রে ঝাঁপ দিই। বেশি গভীরতা না হওয়ায় অতটা ভয় নেই, কিন্তু আজব বিষয় হলো কোথাও পেলাম না সাবমেরিন। হঠাৎ চোখ গেল একটা গেটের দিকে, আর যা ভাবছিলাম এর ভেতরই সাবমেরিন রয়েছে। কিন্তু কিভাবে যে ধ্বংস করব ভাবতে ভাবতে দরজাটা ঠিক ওপরে একটা ঢাকনা দেখতে পাই, যা দিয়ে নিজের শরীর অনায়াসে ঢুকতে পারবো। দ্রুত ওর ভেতরে দিয়ে ঢুকে অবাক হয়ে যাই। বিশাল একটা কৃত্রিম তিমি, কিন্তু কিভাবে কি করব ভাবতে ভাবতে এই ব্যাগ থেকে টাইম বোম বের করে পাক্কা 2 ঘন্টার সময় সেটা করে নিজের ঘড়ির সাথে সেটিং করে নিলাম। তারপর আবারও বের হয়ে উপরে এসে নিজের মুখে অক্সিজেন সিলিন্ডার খুলে ফেলে দিলাম এবং পুরো 100 জনকে একেবারে পুরো দ্বীপকে ঘিরে ফেলতে হবে। নিজেও সামনে অগ্রসর হচ্ছি। ঠিক সে সময় বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে কেউ। দ্রুত পাথরের আড়ালে অবস্থান নিয়ে কোনো রকমে বাঁচি। মাথাটা হালকা উঁচু করে দেখতেই বুঝতে পারলাম গুলিগুলো গাছের উপর থেকে ছোড়া হচ্ছে। সবাই গাছে উঠি। মাঝামাঝি অবস্থায় গুলি ছুটতে শুরু করে এবং এগোতে থাকে। মুহূর্তে 100 জন ক্রু ব্রাশ ফায়ার করতে শুরু করে। সেকেন্ডে 100 গুলি। পাখির মতো গাছ থেকে পড়তে থাকে একটা মানুষ, তবে রিস্ক নিতে চায় না বলে ওদেরকে আরও একটা করে হেড শ্যুট করে মৃত্যু নিশ্চিত করে এগিয়ে চলেছি। এদিকে ডার্কিং নিচের আস্তানায় লুসিফারের সাথে কন্ট্যাক্ট করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ধীরে ধীরে পুরো দ্বীপের সবগুলোকে মেরে ফেলে দিয়েছি, বাকি শুধু ভেতরের আসল শত্রু। ক্রু, তোমরা দুভাগে ভাগ হয়ে যাও। 50 জন স্পিডবোট নিয়ে পানির ওপর টহল দাও এবং বাকি সবাই আমার সাথে চলো। বিশাল একটা পাথরকে খনন করে বানানো হয়েছে একটা গেট। চুপি চুপি ঢুকতেই ডান বুকে গুলি এসে লাগে, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি আমি। আমার পড়ে যাওয়া দেখে আড়াল থেকে বেরিয়ে আসে কয়েকজন। সাথে সাথে আমার ক্রু ব্রাশ ফায়ার করে ঝাঁঝরা করে দেয় সব শত্রুদের। উঠে দাঁড়াই, কিন্তু বুকটা ভারী হয়ে আছে। আবারও এগোতে থাকি আর দেখতে পাই একটা গেটে বন্দিরুম লেখা। কৌতূহল হয়ে দরজা খুলে ভেতরে যেতেই চমকে উঠি। লুইসও আমাকে দেখে চমকে ওঠে। লুইসের চোখে পানি। হঠাৎ লুইস দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে, আমিও ধরি। বস, আপনি এখানে? এলাম। এখনই সব ছাড়ো, বলো আগে কিভাবে তুমি এখানে? বস, সেই দিন আপনার ফোনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলাম, ঠিক সেই মুহূর্তে কয়েকজন আমার মাথায় আঘাত করে। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন এখানে শিকলবন্দি হয়ে থাকি। কথা বলতে বলতে লুইস মাটিতে পড়ে যায়। মনে হয় না কিছু খেতে দিয়েছে। দ্রুত লুইসকে কয়েকজনের মাধ্যমে নিয়ে যেতে বলি আর আবারও সামনে এগোতে থাকি। হঠাৎ বস রুম লেখা দেখে একটা রুমে। আমরা সকল ক্রুকে পেছনে লুকিয়ে থাকতে বলে দরজায় নক করতেই যেই ঢুকতে যাব অমনি বাম বুকে প্রচণ্ড জোরে কোনো কিছু এসে ঢুকে যায়, আবারও মাটিতে পড়ে যায়। আর ওপাশ থেকে বের হয়ে আসে ডার্ক কিং। মূলত ডার্কিং এতক্ষণ সবকিছু দেখছিলেন সিসিটিভি ক্যামেরায়। একটা গুলিতেই পড়ে গেলি? আমার চিরশত্রু হোয়াইট কিং, উঠে দেখ আমি কে। কিন্তু আমি উঠছে না দেখে রিভলভার নামিয়ে কাছে আসতে নিবে, সাথে সাথে লাফ মেরে উঠে ডার্কিংয়ের হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে বুকে লাথি মারি। হঠাৎ এমন আক্রমণে কিছুই করতে পারেন ডার্কিং। আমার দিকে হামলা করতে আসতে নিবে, ঠিক তখন আড়াল থেকে আমার সকল ক্রু রিভলভার তাক করে বের হয়ে আসে আর আমি হেসে ফেলি। আর মাথাটা উঁচু করে ডার্কিংয়ের দিকে তাকিয়েতেই চমকে উঠি। আরে এ তো সাজ্জাদ, তুই? হ্যাঁ 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 আমি। শালা, বেঁচে গিয়েছিলি তো সেইবার। হা হা হা। এবার কই যাবি বল? তোর থেকে অনেক কিছু জানার আছে, তার আগে এখান থেকে বের হয়ে চল। সাজ্জাদকে ফেলে রেখেছি আর চারপাশ থেকে সবাই ঘিরে রেখেছে সাজ্জাদকে। তুই কিভাবে আমার বাবা মাকে চিনতি? তোর বাবা ছিল আমার চিরশত্রু। সর্বদা তোর বাবার সাথে ছিল আমার প্রতিদ্বন্দ্বিতা। তোর বাবা আর আমি একই সায়েন্টিস্ট ছিলাম পানির নিচে গুপ্তধন খোঁজার জন্য। একটা মেশিন আবিষ্কার করেছিল তোর বাবা। আমি কিনতে চেয়েছিলাম, বাবা সেটা আমার কাছে না দিয়ে সরকারকে বিনামূল্যে দিয়ে দিতে চেয়েছিল, যার জন্য এতটা রাগ হয়েছিল যে টপকে দেই তোর বাপকে। তারপর নিজের সায়েন্টিস্ট পদ থেকে নিজেকে পুলিশ হিসেবে গড়ে তুলি, কিন্তু আমার সর্বনাশের মূল হয়ে দাঁড়ালি তুই, তাও আমার মেয়ের জন্য, যার জন্য আজ আমি ট্রিলিয়ন ডলার সম্পদকে হাতছাড়া হলাম। শরীরটা কেন যেন আরও বেশি ভারী হতে লাগলো। নিজের বুকের দিকে চোখ গেল, অনবরত রক্ত পড়ছে। ঘড়ির দিকে তাকালাম, আর মাত্র 5 মিনিট আছে। দ্রুত সাজ্জাদকে ক্রস ফায়ার করে নিজেদের সকল লোককে নিয়ে স্পিডবোটে উঠে 1 কিলোমিটার পথ অতিক্রম করার পরেই
বিরাট শব্দে পুরো দ্বীপ কেঁপে উঠে ডুবে যায়। এদিকে স্টিফেন ও লুসিফারকে ওই আগুনের লাভায় পুড়ে ফেলে। এদিকে আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। 1 বছর পর যখন চোখ খুলি, বুকের উপর ভারী কিছু অনুভব করি। হালকা হালকা করে চোখ খুলতেই দেখতে পাই একটা বছর খানেকের মেয়ে আমার মুখের দাড়িগুলো টানছে, যা দেখে আমি হেসে ফেলি। আমার হাসা দেখে মেয়েটিও হেসে দেয়। এমন সময় দরজা খুলে দুজন মহিলা প্রবেশ করে। দরজার দিকে তাকাতেই চিনে ফেলি রীতা আর নিধি। দুজনের মুখেই হাসি। দুজন একে একে আমার কপালে চুমু দিয়ে দুপাশে বসে। একজন এক হাত আর একজন আরেক হাত মুঠো করে ধরে আছে, আর বুকের উপর বাচ্চা মেয়ে। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হতো? তৌফিক, আমাদের কথা দাও আর কখনো তুমি ওইসব গ্যাংস্টার জীবনে ফিরে যাবে না। কাজ তো শেষ, আর ফিরে যেয়ে কি করব? আর এই মেয়েটাকে? রীতা আর নিধি দুজন হেসে ওঠে। তারপর, ও আচ্ছা, জানো না এই মেয়েটাকে? দুবাই এসে আমার সাথে কি দুষ্টুমি করেছিল মনে আছে? এটা সেই দুষ্টুমিরই ফল। রীতার কথাটা শুনে খুশিতে কেঁদে ফেলি। এমন সময় দুটো লোক ভেতরে আসে। ওদের দিকে তাকাই। একজন লুইস আর একজন স্টেফেন। বস, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ স্টেফেন, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার 2 স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। বস, এখন কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ লুইস, অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বস। শুনুন ভাইয়ারা, আর কিন্তু ওসব গ্যাংস্টার হওয়া যাবে না। আমরা যে কোম্পানিটা খুলেছি সেখানে সবাই কাজ করবেন আর নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। ওকে ভাবি, আমরা তাহলে যাই। বস, আসি। স্টিফেন আর লুইস চলে যেতেই বউ দুটো জড়িয়ে ধরে, কিন্তু আমি অসহায় হয়ে শুয়ে আছি। হয়তো বাবার অসহায়ত্ব দেখে মেয়েটা আমার খিলখিল করে হাসছে।